নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারা দিন। যে খবরের দিকে নজর রাখবো, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সকাল 8:20 নাগাদ নিজের বাসভবনে মৃত্যু হয় তার। 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য 2000 সাল থেকে 2011 পর্যন্ত টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 29শে জুলাই 2023 আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর আগে বেশ কয়েকবার তিনি হাসপাতালে ভর্তি হন, যদিও হাসপাতালে ভর্তি হতে চাইতেন না বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে ভেন্টিলেশনে রাখা হয়। নিউমোনিয়া আক্রান্ত ছিলেন। 12 দিনের মাথায় 9 আগস্ট হাসপাতাল থেকে তিনি ছাড়া পান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। পশ্চিমবঙ্গের 34 বছরে বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান। আমি সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, বুদ্ধদেব ভট্টাচার্য যার প্রয়াণে বলা যেতে পারে যে এক অধ্যায়ের অবসান, কারণ টানা দীর্ঘ 11 বছরের তিনি মুখ্যমন্ত্রী এবং যেভাবে বাম রাজনীতি সামলেছেন তার রাজনৈতিক জীবনে নানান কাহিনী, নানান উতাল পাতাল ছিল। দেখো, প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তার মৃত্যুতে গোটা দেশের রাজনৈতিক সমাজ শোকস্তব্ধ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোক প্রকাশ করেছেন এবং 6 নভেম্বর 2000 সালে তিনি প্রথম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন এবং 11 বছর তিনি বাম সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন। রাজনৈতিক জীবন অত্যন্ত বেশ কয়েকবার তিনি বিতর্কেও জড়িয়েছিলেন, তবে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে রাজনীতির মহলে তার পরিচয় রয়েছে এবং গোটা ভারতবর্ষের রাজনৈতিক মহল কিন্তু তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। 2000 সালের 6 নভেম্বর তিনি প্রথমবার মুখ্যমন্ত্রী হন এবং তারপরে 11 বছরের তার রাজত্বকালে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছিল। সিঙ্গুরের জমি আন্দোলন থেকে শুরু করে নেতায়ের যে জমি আন্দোলন, তা নিয়েও কিন্তু বেশ কিছু বিতর্কের মাধ্যমে তার যে রাজনৈতিক জীবন, সেই রাজনৈতিক জীবন চলেছিল। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। বুদ্ধদেব ভট্টাচার্য বেশ কিছুদিন ধরেই তিনি ফুসফুসের রোগে ভুগছিলেন এবং গতকাল সন্ধ্যার পর থেকে তার অবস্থা আশঙ্কাজনক হয় এবং হাসপাতালের পক্ষ থেকে বেশ কয়েকজন ডাক্তারকে তার বাড়িতে পামিবিনুতে পাঠানো হয়। তবে সমস্ত মায়া কাটিয়ে সকাল 8:20 তার পামাবিনুর বাড়িতেই বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ হয়েছে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গোটা দেশের রাজনৈতিক সমাজ এবং বেশ কয়েকদিন ধরেই তিনি কিন্তু চিকিৎসাধীন ছিলেন এবং তিনি গত 23 সাল থেকে কিন্তু এই ফুসফুসের রোগে ভুগছিলেন। বেশ কয়েকবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সবসময় তিনি বাড়িতে তার চিকিৎসার জন্য পরিবারের লোকের কাছে তিনি সওয়াল করেছিলেন এবং সেই মতোই তার বাড়িতে চিকিৎসা হচ্ছিল। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি চিকিৎসক টিমকে গঠন করে দিয়েছিলেন যাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের চিকিৎসা ঠিকমতো হয় এবং সেই মতোই চলছিল। কিন্তু গতকাল রাত্রে তার অবস্থার অবনতি হয়, হঠাৎই শ্বাসকষ্ট শুরু হয় এবং তারপরে সকাল 8:20 তার বাড়িতেই মৃত্যু হয়েছে। অত্যন্ত সাধারণ জীবনযাপন করতেন এই বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজনৈতিকভাবে বিতর্ক থাকলেও ব্যক্তিগত জীবনে অত্যন্ত সৎ এবং সজ্জন ব্যক্তি হিসেবে রাজনৈতিক মহলে পরিচয় ছিল এবং তিনি 2000 সালেই কিন্তু পলিট ব্যুরোর সদস্য হয়েছিলেন। আমৃত্যু তিনি পলিট ব্যুরোর সদস্য থাকলেও তিনি কিন্তু বেশ কয়েকদিন ধরে তিনি কিন্তু পলিট ব্যুরোর বৈঠকে যোগ দিতে পারছিলেন না শারীরিক অসুস্থতার কারণে। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ বেশ কিছু কর্মসূচি রয়েছে ঝাড়গ্রামে। সেই কর্মসূচি বাতিল হবে কিনা এখনও পর্যন্ত নবান্ন সূত্র বা কালীঘাট সূত্র থেকে জানা যায়নি। তবে মুখ্যমন্ত্রী আজকে দুপুরে 1টার সময় তিনি ঝাড়গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল। অর্থাৎ একটা রাজনৈতিক নক্ষত্রের পতন হলো। দেবজ্যোতি, তোমাকে থামাবো কারণ আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য। আপনাকে স্বাগত জানাবো। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য প্রয়াণ, আজকে সেই খবর সকালবেলা আসে, কি বলবেন? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আবারও সরাসরি চলে যাব। আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছে নিউজ রুম থেকে দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেরকমটা জানাচ্ছিলে, দেখো 2011 সালে তিনি
মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যান এবং বাম সরকারের যে অবসান হয় এবং রাজ্যের মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথ গ্রহণেও কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য এসেছিলেন। তো দুটি বিপরীত মেরুর রাজনৈতিক নেতৃত্ব হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার সখ্যতা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বুদ্ধদেব ভট্টাচার্যের তার যে কর্মজীবন কিন্তু একেবারে বিভিন্ন অধ্যায় রয়েছে। যেমন অত্যন্ত সংস্কৃত সচেতন ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য প্রতিদিনই যখন মুখ্যমন্ত্রী তিনি ছিলেন, তিনি রাইটার্স থেকে বেরিয়ে তিনি যেতেন নন্দনে এবং সেখানেই তিনি বই পড়তেন এবং বই পড়তে অত্যন্ত ভালোবাসতেন। সংস্কৃতির সঙ্গে তার একটা আত্মিক যোগাযোগ ছিল। তার পারিবারিক সূত্রেও কিন্তু সুকান্ত ভট্টাচার্যের তিনি ভাইপো ছিলেন এবং সেই জায়গাতেই কিন্তু একটা সংস্কৃতির পাঠ কিন্তু তার পরিবারে ছিল। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিকিৎসার বেশ কিছু ব্যবস্থা করলেও তিনি কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত পাম এভিনিউর সেই ছোট্ট ফ্ল্যাটেই তিনি তার জীবন কাটিয়েছেন। সেই সরকারি ভবন থেকে তিনি কখনোই কিন্তু কোনো ফ্ল্যাটে যেতে চাননি। এবং থামাবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আপনাকে স্বাগত জানাবো। কি বলবেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী? একটু পরে করুন, আমি অনেক পেশের ভিড় আছে। প্রদীপ বাবু শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে আবারও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে যে খবরের দিকে নজর রেখেছি, বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে স্বাভাবিকভাবেই শোকস্তব্ধ রাজনৈতিক মহল। তার দীর্ঘ যে রাজনৈতিক জীবন, দীর্ঘ যে কর্মজীবন, টানা 11 বছর তিনি মুখ্যমন্ত্রী ছিলেন এবং 80 বছর বয়সে প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। আমি আবারও সরাসরি যাব, নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, তুমি যেরকমটা বলছিলে যে যদি আমরা বুদ্ধদেব ভট্টাচার্যের রাজনৈতিক জীবনের দিকে দেখি, সেক্ষেত্রে দীর্ঘ এত বছর তিনি টানা মুখ্যমন্ত্রী ছিলেন এবং কিছু বিতর্ক ছিল, আবার অনেকে প্রশংসাও করতেন বুদ্ধদেব ভট্টাচার্যের এবং কোথাও বিরোধীদের সঙ্গে তার ভালো সম্পর্কও ছিল। দেখো ইন্দ্রাণী, মানুষ হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্য কোনোদিন বিতর্কে জড়াননি। তবে মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে বেশ কিছু বিষয়ে তার দলের সঙ্গেও কিন্তু তার বিতর্ক তৈরি হয়েছিল। তবে অত্যন্ত সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত এই বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি বই পড়তে অত্যন্ত ভালোবাসতেন এবং যে কথা বলছিলাম, প্রতিদিন রাইটার্সে তিনি কাজকর্ম শেষ করে বিকেল 5টার সময় তিনি যেতেন নন্দনে এবং সেখানেই তিনি সংস্কৃতির পাঠ নিতেন। অত্যন্ত একটি রাজনৈতিকভাবে বর্ণময় চরিত্র ছিলেন, কিন্তু একটা সাদামাটা জীবনযাপন করে গোটা ভারতবর্ষের রাজনীতিতে তিনি একটা দিক নির্ণয় করেছিলেন, যা অত্যন্ত আজকের দিনের প্রাসঙ্গিক। যেভাবে রাজনৈতিক নেতাদের দূরে থাকতেন এই বুদ্ধদেব ভট্টাচার্য। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন অসুস্থ ছিলেন একাধিকবার তার খোঁজ খবর নিয়েছেন। দেবজ্যোতি, তোমাকে থামাবো। কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য কি বলছেন শোনাবো আপনাদের। আজকে সকালবেলাতেই খবরটা পেলাম। এখন কোভিডের সময় উনি যখন ফেরত এলেন, তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরো বেশ কিছুদিন বেঁচে থাকবে, কারণ ওই পিরিয়ডটাকে উনি ওভারকাম করতে পেরেছিলেন। যাই হোক, সময় হয়েছে, কিছু বলার তো নেই। চল, আপনারা শুনলেন কি বললেন কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য এবং স্বাভাবিকভাবেই বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে শোকস্তব্ধ রাজনৈতিক মহল। আমি আবারও চলে যাব সরাসরি আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন নিউজরুম থেকে। দেবজ্যোতি, তুমি যেরকমটা জানাচ্ছিলে আমাদের। দেখো, প্রদীপ ভট্টাচার্য কিছুক্ষণ আগে তিনি প্রতিক্রিয়া দিচ্ছিলেন, কারণ এই প্রদীপ ভট্টাচার্যের সঙ্গেও বুদ্ধদেব বাবুর অত্যন্ত সম্পর্ক ভালো ছিল। কারণ পাম এভিনিউতে যে বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য থাকেন সরকারি আবাসনে, তার পাশের বিল্ডিংয়ে কিন্তু সেই ফ্ল্যাটেরই পাশের ঘরে থাকেন এই প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে গত 4 দিন আগে পর্যন্ত তার কথা হয়েছিল বলে আমরা তার পরিবার সূত্র থেকে জানতে পারছি। তবে এই মুহূর্তে বুদ্ধদেব ভট্টাচার্যের পরিজন বলতে তার স্ত্রী এবং দেবজ্যোতি, তুমি সঙ্গে থাকো। ছিল যেটা আমাকে বারে বারে আকর্ষণ করত। যখন তার সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলতাম, তিনি কখনো সৌজন্য। বিকেলে 4টে নাগাদ শেষ যাত্রা হবে প্রয়াত কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের মরদেহ নিয়ে।
ওনার দেহ দান করা ছিল, আমরা যোগাযোগ করছি, তার শেষ ইচ্ছা অনুযায়ী তা আমরা সেই দেহটা চিকিৎসা স্বাস্থ্যের গবেষণার জন্য তুলে দেবো তাদের হাতে। শেষ যাত্রা বললাম কালকে বিকেল 4টার সময় আলিবর্দি স্ট্রিট থেকে। সেটা আমরা চেষ্টা করছি, কথা বলতে হবে, কারণ তার আমাদের তো নির্দিষ্ট থাকে না, কাছাকাছি হচ্ছে নীলরতন সরকার মেডিকেল কলেজ হসপিটাল, সেটা আছে। তারপরে কথা বলতে হয় কোথায় দেহটাকে সংরক্ষণ করতে পারবে বা কাজে লাগাতে পারবে, নিতে পারবে, সেটা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। আপনারা জানতে পারবেন আজকের মধ্যেই। রাত্রেও কোথায় রাখা হবে, পিস ওয়ার্ল্ডে রাখা হবে, কোথায় রাখা হবে একটু পরে জানতে পারবেন, এবং যোগাযোগ করা হচ্ছে, অ্যাভেলেবিলিটি দেখে হতে হয়। আমি এর চেয়ে বেশি কথা এখন বলতে পারবো না, পরে বলবো প্লিজ। আর কতগুলো জরুরি কাজ আছে, সেগুলো করে নিতে হবে। এগুলো ডাক্তাররা বলতে পারবেন, আমি চিকিৎসা ব্যাপারে আমি কিচ্ছু বলবো না। আমরা এটুকু বলবো তার পরিবার, পার্টি, আমরা চেষ্টা করেছি, চিকিৎসকরা চেষ্টা করেছেন, গোটা রাজ্যের শুভানুধ্যায়ী মানুষজনের চেষ্টা ছিল, তাদের শুভেচ্ছা ছিল। তিনি এতদিন জীবনযুদ্ধে ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা করা যায়নি, এটুকু বলতে পারি। তার অবদান, তার কাজকর্ম, তার সততা, তার নিষ্ঠা, তার ভূমিকা রাজনৈতিক নেতা হিসেবে, যুব আন্দোলনের নেতা হিসেবে, রাজ্যের প্রশাসক হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে, একজন মানবদরদী মন নিয়ে, একজন নিষ্কলঙ্ক, নিষ্পাপ, সৎ নেতা হিসেবে আমাদের মধ্যে অমর থাকবে। আপনারা শুনলেন মোহাম্মদ সেলিম কি জানালেন, এবং দলের তরফ থেকে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তার দেহ কোথায় নিয়ে যাওয়া হবে, আগামী কর্মসূচি তারা জানিয়ে দেবে, এমনটাই কিন্তু জানালেন মোহাম্মদ সেলিম। এবং যে খবরের দিকে নজর রেখেছি, স্বাভাবিকভাবে আজ রাজ্যবাসীর কাছেও একটা খারাপ খবর, যেখানে তারা বুদ্ধদেব ভট্টাচার্যকে বারবার দেখেছেন অনেকে এই রাজনীতির আঙিনায়, তিনি যেভাবে সামলেছেন রাজ্য, প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ৮০ বছর বয়সে আজ সকাল ৮:২০ পাম এভিনিউ নিজের ফ্ল্যাটেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ নিউজরুম থেকে সরাসরি। আমি ধন্যবাদ জানাবো দেবজ্যোতিকে। গত কয়েকদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছিলেন, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাকে একাধিকবার হাসপাতালে ভর্তি করা হয়েছিল, তবে তিনি হাসপাতাল যেতে চাইতেন না। তাকে ভেন্টিলেশন সাপোর্টেও রাখা হয়েছিল, তারপর হাসপাতাল থেকে তিনি ছাড়া পান। इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके, क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए, इसलिए उनका देह कल हम अलीमुद्दीन स्ट्रीट से जुलूस करके शेष यात्रा करेंगे और उनको हम अस्पताल में जो है डोनेट करेंगे, जैसा उनकी इच्छा था। आज रात को उनके देह प्रिजर्व किया जाएगा, क्योंकि दिल्ली से, उत्तर बंगाल से, देश के अन्य भाग से बहुत से लोग आएंगे, और आज रखेंगे हम। अभी 1 घंटा 1.5 घंटा यहाँ घर में हैं। उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अलीमुद्दीन स्ट्रीट 31 अलीमुद्दीन स्ट्रीट में सुबह 10:30 बजे से 4 बजे तक हम उसे प्रिजर्व करेंगे, रखेंगे, ताकि सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा सुमन अर्पण करेंगे। उसके बाद हम उनके देह को हॉस्पिटल में डोनेट करेंगे। আপনারা শুনলেন মোহাম্মদ সেলিম, তিনি জানালেন যে তার দেহ সংরক্ষণ করে রাখা হবে। আগামীকাল কর্মসূচি রয়েছে। 2000 সাল থেকে 2011 সাল পর্যন্ত টানা 11 বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য, এবং 1944-এ উত্তর কলকাতায় জন্মগ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরে তার 1961-তে কলকাতার শৈলেন্দ্র সরকার বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। 1964-তে কলকাতার প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতক হন। স্কুল জীবনেই এনসিসিতে যোগদান করেন, কলেজ জীবনেও তিনি এনসিসি ক্যাডেট ছিলেন।
এরপর রাজনীতিতে তার যোগদান। সিপিআইএম কেন্দ্রীয় কমিটি ও সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য হন। 1977 থেকে 1982 পর্যন্ত প্রথম বাম সরকারে তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব গ্রহণ করেন। 1999-তে উপমুখ্যমন্ত্রী হন এবং 2000 সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2001 থেকে 2006 এবং 2006 থেকে 2011 পরপর দুবার রাজ্যের মুখ্যমন্ত্রী হন তিনি। বুদ্ধদেব ভট্টাচার্যের দেহ ইতিমধ্যে পাম এভিনিউ তার বাড়িতে রাখা রয়েছে। আমি সরাসরি চলে যাব পাম এভিনিউ বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে থেকে। রয়েছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, কিছুক্ষণ তার দেহ তার নিজের বাসভবনে রাখা হবে এমনটাই কিন্তু মোহাম্মদ সেলিম জানালেন। এর পরে কি কর্মসূচি রয়েছে কি জানতে পারছো দলীয় সূত্রে? দেখো, বেশ কিছু কর্মসূচি অবশ্যই রয়েছে, দলীয় কর্মসূচি, সেগুলো পালন করা হবে এবং তারপর কিন্তু স্বাভাবিকভাবেই তার পরবর্তী যে কর্মসূচি সেগুলো নির্ধারণ করা হবে। এবং তোমায় জানিয়ে রাখি, আজ সকাল 8:20 নাগাদ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত হন। একটা দীর্ঘ লড়াই, কেননা আমি নিজে এর আগে তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন আমরা বাইরে কভারেজ দিয়েছি, দিন রাত আমরা দেখেছি যে কিভাবে ফুসফুসের সংক্রমণ নিয়ে তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়ে দীর্ঘ লড়াই লড়ে এসেছেন। করোনার সময় প্রদীপ ভট্টাচার্য যেটি জানিয়ে গেলেন কংগ্রেস নেতা, যে করোনার সময়ও তিনি কিন্তু অসুস্থ হয়েছিলেন, কিন্তু সেখান থেকে তিনি যুদ্ধ জয় করে তিনি ফিরে এসেছিলেন এবং স্বাভাবিকভাবে কিন্তু তারপর দীর্ঘ এতটা সময় ধরে বুদ্ধদেব ভট্টাচার্য বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন। তার জন্য স্পেশাল ডাক্তারের টিম, নার্স, আয়াস যাবতীয় ছিল এবং তার রক্ষণাবেক্ষণ করত। রীতিমতো বিভিন্ন ধরনের ওষুধ চলতো সময়ে সময়। এবং আজ সকালে, আজকের দিনটা সত্যি বলা যেতে পারে একেবারে মেঘাচ্ছন্ন আকাশ, সেইখানে কোনো জায়গায় গিয়ে কিন্তু এই যে বিষাদ বিদুর যে বিষয়টি সেটি কিন্তু বারবার ফুটে উঠছে। কেননা বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বাম আমলের মুখ্যমন্ত্রী, তিনি প্রয়াত হয়েছেন এবং স্বাভাবিকভাবে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে শোক বার্তা যেরকম আসছে, বিভিন্ন দলীয় নেতা নেতৃত্বরা শোক জ্ঞাপন করছেন, তার বাড়িতে আসছেন। সৃজনকে আমরা দেখেছি কিছুক্ষণ আগে ভেতরে আসতে, প্রদীপ ভট্টাচার্য তিনি ঘুরে গিয়েছেন, মোহাম্মদ সেলিম তিনি জানিয়েছেন একাধিক বিষয়। সব বিষয় নিয়ে কিন্তু আমরা প্রত্যেকটি মুহূর্তের আপডেট দিতে থাকবো। তবে সত্যি অত্যন্ত বলা যেতে পারে বেদনা বা বলা যেতে পারে সত্যি শোকস্তব্ধ, কেননা বুদ্ধদেব ভট্টাচার্য কিন্তু বাম আমলের মুখ্যমন্ত্রী হলো, তার ইউএসপি বলা যেতে পারে, তার যে গ্রহণযোগ্যতা এখনো পর্যন্ত, যেমন প্রদীপ ভট্টাচার্যের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে যখন কথা বলছিলাম তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এই ধরনের মানুষ আজকের রাজনীতিতে একেবারেই বিরল এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্যের চলে যাওয়া মানে তার একটা সখা, একজন বন্ধুকে তিনি হারিয়েছেন। অনেকেরই কিন্তু একই রকম কথা, একই রকম বাক্য তাদের মুখ থেকে ফুটে হচ্ছেন, অনেকেই কিন্তু গলার কাছে হয়তো কথা জড়িয়ে যাচ্ছে বলতে গিয়ে, কেননা একটা দীর্ঘ সময় তিনি কিন্তু রাজনীতিতে ছিলেন। তবে একেবারে শেষ সময় তিনি রাজনীতি থেকে তিনি সরে গিয়েছিলেন। ব্রিগেডে বামেদের যে সমাবেশগুলো হতো সেখানে তিনি বার্তা পাঠাতেন, সরাসরি থাকতেন না। শেষ যখন ব্রিগেডে আমরা দেখেছিলাম তাকে গাড়ি গিয়ে বা তার যে সে অ্যাম্বাসেডার গিয়ে থেমেছিল ঠিকই, কিন্তু বুদ্ধবাবু গাড়ি থেকে নামতে পারেননি, তিনি সেখান থেকে চলে এসেছিলেন। তিনি দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু অসুস্থ ছিলেন, তারপরেও রাজনীতির অর্থাৎ বাম রাজনীতিতে, রাজ্যের রাজনীতিতে এবং দেশের রাজনীতিতে কি হচ্ছে সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তিনি জানতেন, সেসব খবর রাখতেন। ব্রিগেডে কি হচ্ছে এবং তিনি আসতেও চাইতেন, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আসতে পারতেন না। তবে তার মন প্রাণ কিন্তু সেখানেই থাকতো। একেবারে ইন্দ্রাণী মন প্রাণ সেখানেই থাকতো এবং রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু যেভাবে আমরা দেখেছি বারবার এই প্রাক্তন মুখ্যমন্ত্রীর কাছে এসে দাঁড়িয়েছেন বা তার বাড়িতে এসে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেখো, রাজনীতিতে বিরোধিতা থাকবে, একে অপরের সঙ্গে বাক্য বিনিময় হবে, সেখানে হয়তো তীব্র বাক্য বিনিময় হতে পারে। বিধানসভাতে আমরা দেখেছি রাজ্যে যখন শাসক দল থাকে বিরোধী অবশ্যই তার বিরুদ্ধে চাউর হবে, এটাই স্বাভাবিক। কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এই মানুষগুলোই একদম অন্যরকম ছিলেন। তাদের সেই যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড শুধু যে মাত্র নিজের দলের মধ্যেই সীমাবদ্ধ ছিল এমন নয়, সেখান থেকে বেরিয়ে গিয়ে কিন্তু একেবারে রাজ্য ছাড়িয়ে দেশ এবং বিদেশে ছড়িয়ে পড়েছিল এবং সেইখানে দাঁড়িয়েই কিন্তু বলা যেতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেন শোক জ্ঞাপন করছেন, একই সঙ্গে মালা দিতে আসারও কথা রয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু অন্যান্য যারা রয়েছেন রাজনীতির লোকজন, যারা একেবারে প্রথম সারি নেতা নেতৃত্ব, তারাও কিন্তু আসবেন, তারা এইভাবে শোক জ্ঞাপন করবেন। বুদ্ধদেব বাবুর মরদেহ
এখনো পর্যন্ত নৎসদ্দেহ তার বাড়িতেই রয়েছেন, এই পাম এভিনিউর বাড়িতে, যেখানে দীর্ঘ বহু বছর তিনি কাটিয়েছেন। যে মানুষটি একেবারে স্বাধীনতার আগে, যার জন্ম হয়েছে 1944 সালে কলকাতাতে, এবং তারপর পড়াশুনো কলকাতা বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্সি, এইখানে তার পড়াশুনো হয়েছিল। তারপর দীর্ঘ রাজনৈতিক জীবন, ছাত্র জীবন থেকে রাজনৈতিক জীবন, যাবতীয় জীবনেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বামপন্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে বুদ্ধদেব ভট্টাচার্য, জ্যোতি বসু এদের যে যোগদান সেটা কিন্তু অনস্বীকার্য। এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে শিল্পপতি হর্ষ নেওটিয়া তিনি এসে পৌঁছেছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি তিনি এই মুহূর্তে, আমি একটু সুবীর ঘোষকে বলবো আমার কেন পাচ্ছেন দেখানোর জন্য। হর্ষ নেওটিয়া তিনি নিজে ভেতরে ঢুকছেন এই মুহূর্তে, একটু দেখানোর চেষ্টা করবো। আমি সরে যাচ্ছি ক্যামেরার সামনে। বিমান বসু তিনি চলে এসেছেন, আমরা দেখতে পাচ্ছি বর্ষিয়ান বাম নেতা বিমান বসু তিনি চলে যাচ্ছেন এই মুহূর্তে। বিমান বসু ভেতরে যাচ্ছেন। এবং ইন্দ্রাণী, আমি এটাই বলছিলাম যে হঠাৎ করে আজ সকালবেলায় যেইভাবে খবর ছড়িয়েছে তাতে কিন্তু স্বাভাবিকভাবেই বামেদের আজকে বিশেষ করে এসএফআই এর কর্মসূচি ছিল। সেলিমদা একটু কথা বলবো। সেলিমদা আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছেন বিশেষ করে বামেদের, তাদের সঙ্গে কিন্তু যেইভাবে আমরা দেখলাম যে এইখানে কিন্তু আস্তে আস্তে বুদ্ধবাবুর মৃত্যু বা বলা যেতে পারে তার প্রয়াণের পর যেভাবে আস্তে আস্তে বাড়ির সামনে ভিড় বাড়তে শুরু করেছে। শুধু একেবারে শুভঙ্কর, অর্থাৎ যে নেতৃত্ব অর্থাৎ সিপিএম নেতৃত্ব তারা একে একে আসতে শুরু করেছেন। বুদ্ধদেব ভট্টাচার্যের প্রয়াণে স্বাভাবিকভাবে শোকস্তব্ধ গোটা রাজ্য এবং রাজনৈতিক মহল। ধন্যবাদ। আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল।